প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আজ আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। যাক, আমরা পড়ায় চলে আসি। বল সম্পর্কে তোমাদের কিছু ধারণা আগে থেকেই আছে। বল এবং শক্তি নিয়ে আমরা অনেক কথাবার্তাই বলি। পদার্থবিজ্ঞানের ভাষায় বল এবং শক্তি দুটি আলাদা জিনিস। বল সম্পর্কে ধারণা দেওয়ার আগে বিজ্ঞানী নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র আমরা একটু দেখি। প্রথম সূত্রটি হলো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থিরবস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতেই থাকবে। আমি আবার বলছি, বাহ্যিক কোনো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থিরবস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতেই থাকবে। দ্বিতীয় সূত্রটি ছিল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি আবার বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং তৃতীয় সূত্রটি হলো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো আসো আমরা প্রথম সূত্র থেকে আলোচনায় আসি। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থিরবস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতেই থাকবে। এক্ষেত্রে গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চাইবে, স্থির বস্তু সবসময় স্থির থাকতে চাইবে। এই যে পদার্থ যে অবস্থায় আছে, গতিশীল হোক আর স্থিতিশীলই হোক, এই অবস্থাটার নামই হলো জড়তা। তাহলে জড়তা বলতে বুঝলাম আমরা যে পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় আর স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চায়। তবে এদের অবস্থান পরিবর্তন করার জন্যে আমাদেরকে বাইরে থেকে এমন একটা কিছু প্রয়োগ করতে হবে যেন স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে, অর্থাৎ সেটা থামতেও পারে অথবা তার গতিবেগ বাড়তেও পারে। এই যে কিছু একটা প্রয়োগ করতেছি, সেটাই হলো বল। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো বল কি? আসো তাহলে আমরা বলের একটা সংজ্ঞা দাঁড় করাই। লিসেন টু মি। তাহলে বল কি? যা স্থির বস্তু উপর প্রযুক্ত হয়ে তাকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে গতির পরিবর্তন করে। তার মানে হলো, গতি বাড়াতেও পারে কমাতেও পারে, গতির পরিবর্তন করে, তাহাই বল। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানলাম যে জড়তা হলো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, আর এই অবস্থার পরিবর্তন করার জন্যে আমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, যা কি করবে? স্থির বস্তুকে গতিশীল করবে আর গতিশীল বস্তুকে হয় গতি বাড়াবে নাহলে কমাবে, মানে গতির পরিবর্তন করবে। তাহলে গতির পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন করার জন্য আমাদেরকে বল প্রয়োগ করতে হয়। এখন আসো, বল যেমন আমরা কাজ করার সময় গাড়িকে ধাক্কা দিই, এটাও বল প্রয়োগ করা বলা যায়। পাখা ঘুরাচ্ছি, এটাও বল। একটা টেবিল এদিক থেকে ওদিকে আনছি, সেটাও একটা বল। ধরো মনে করো যে আমরা
প্লাগ মানে প্লাগ স্ট্যান্ডের উপরে প্লাগ উঠাচ্ছি, মানে জাতীয় পতাকা উত্তোলন করছি, সেটা টেনে টেনে বল প্রয়োগ করে উপরের দিকে উঠাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের বল পৃথিবীতে দেখতে পাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে 4টে বল কাজ করে। কয় ধরনের বল? মৌলিক বল হলো 4টি। মৌলিক বলগুলো হলো মহাকর্ষ বল। মৌলিক বল 4টি। এক, মহাকর্ষ বল। 2, তড়িৎ চুম্বকীয় বল। এটাকে বিদ্যুৎ চুম্বকীয় বল বলা যায়। 3, দুর্বল নিউক্লিয় বল। এবং 4 নাম্বারটা হলো সবল নিউক্লিয় বল। পেলাম মৌলিক বল 4টা, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। প্রথমটাতে আসি আমরা, মহাকর্ষ বল কি? মহাকর্ষ বলের ধারণা দিতে গিয়ে নিউটনের একটা সূত্র আছে, সেটা তোমরা 8ম শ্রেণীতেই জেনেছ। এই অধ্যায়ের এই মহাকর্ষ বল সম্পর্কে সেখানে একটা ধারণা দিয়েছে, তারপরেও আমি একটু রিপিট করে নেই। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একটি অপরটিকে আকর্ষণ করে। প্রতিটি বস্তুকণা একটি অপরটিকে আকর্ষণ করে। যেমন আমার পাশে যে এই বোর্ডটা আছে, হোয়াইট বোর্ডটা আছে, এই হোয়াইট বোর্ডটাও কিন্তু আমাকে আকর্ষণ করছে, তার মানে আমিও হোয়াইট বোর্ডটাকে আকর্ষণ করছি। ঠিক যেমনি রূপে চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ, উপগ্রহ সবগুলোই একটা আরেকটাকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণ বল, সেটাই হলো মহাকর্ষ বল। আর পৃথিবী আমাকে যে বলে টানে সেটা হলো অভিকর্ষ বল, সেটাও একটা মহাকর্ষ বল। এই পৃথিবীর মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের কারণে আমি পৃথিবী থেকে ছিটকায় পড়ি না। পৃথিবীর এই অভিকর্ষ বলের কারণেই সাগরের পানিগুলো বাইরে ছিটকায় পড়ে না। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো? এবার আসো, বিজ্ঞানী নিউটন মহাকর্ষ বল সম্পর্কে যে ধারণা দিয়েছেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। বিজ্ঞানী নিউটন বলেছেন, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে টানে। এই যে টানে বা আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আজকে আমি মহাকর্ষ বল সম্পর্কে একটু ডিটেলস বলে নেই তোমাদেরকে, একটু খেয়াল করো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটা আগে লিখে নেই। মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে টানে, নিজের দিকে টানে বা আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের। শোনা, বস্তু কণা পৃথিবীতে আমরা যেগুলো দেখি এগুলো ছোট ছোট, কিন্তু মহাজাগতিক বস্তু কণাকে যদি আমরা চিন্তা করি তাহলে এক একটা পৃথিবী থেকেও বড়। কারণ মহাবিশ্ব এত বিশাল যে এর মধ্যে অনেক গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে। ধরো আমরা যে ছায়াপথে থাকি সেটার নাম হলো মিল্কি ওয়ে। সেই ছায়াপথের মধ্যে অনেক ধরনের নক্ষত্র আছে, তার মধ্যে সূর্য হলো মাঝারি ধরনের নক্ষত্র। তার মানে সূর্য থেকে বড় নক্ষত্র আছে, আবার সূর্য থেকে ছোট নক্ষত্র আছে। তো সেগুলোর আকর্ষণ বলের হিসেব অনেক বিশাল। তো আমি এখানে
এই আকর্ষণ বলের মান বস্তু কণা বলছি। এবার কণাটা বিশাল হতে পারে, ছোট হতে পারে। বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আসো আমরা যেটা লিখলাম এখানে সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্রটা হলো মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা এখানে পয়েন্ট করি ভরের গুণফলের সমানুপাতিক। তাদের মধ্যে আকর্ষণ বলের মান যদি তাদের ভরের গুণফল কম হয় আকর্ষণ বলের মান কম হবে, ভরের গুণফল যদি বেশি হয় তাহলে আকর্ষণ বলের মানও বেশি হবে। ভরের গুণফল বেশি হলে আকর্ষণ বলের মান বেশি হবে, ভরের গুণফল কম হলে আকর্ষণ বলের মানও কম হবে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বলের মান তত কম হবে। দূরত্ব কম হলে আকর্ষণ বলের মান, দূরত্ব বেশি হলে আকর্ষণ বলের মান কম হবে, দূরত্ব কম হলে আকর্ষণ বলের মান বেশি হবে। আর এরা সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। আমরা ব্যাখ্যাতে যাচ্ছি, দেখো ব্যাখ্যাটা একটু খেয়াল করো। ধরো এই একটা মহাজাগতিক বস্তু, এই একটা বস্তু, এটার ভর হলো m1, এর ভর ধরলাম m2। তো বলা হচ্ছে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে m1 ভরের যে বস্তুটা m2 ভরের বস্তুটাকে আকর্ষণ করবে, m2 ভরের বস্তুটা m1 ভরের বস্তুটাকে আকর্ষণ করবে। তো এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় কেন্দ্র থেকে, তাহলে ওরা কি করতেছে পরস্পরকে F বলে আকর্ষণ করতেছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, প্রথম কথা ভরের গুণফলের সমানুপাতিক। ধরে নাও মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে কত d দূরে অবস্থান করছে। এদের মধ্যে আকর্ষণ বল F হলে, বলছি মনে করি m1 এবং m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করছে। তো এদের মধ্যে আকর্ষণ বল যদি F হয় আমরা লিখতে পারি এই সূত্র অনুযায়ী প্রথমটা হলো ভরের গুণফলের সমানুপাতিক, F is proportional to m1 m2। তারপরের কথা হলো দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, তার মানে F is proportional to 1/d²। সমীকরণ নাম্বার 1। সমীকরণ নাম্বার 2, 1 নং ও 2 নং সমীকরণ হতে লিখতে পারি আমরা এক নং ও 2 নং হতে পাই
F is proportional to m1 m2 divided by d স্কয়ার। আমরা যদি এই সমানুপাত চিহ্নটাকে উঠাইতে চাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। তাহলে F ইকুয়াল টু আমরা লিখতে পারি g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখানে g দেওয়া হলো এর জন্য জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আমি চিত্রটা মুছে ফেলছি। জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এর অর্থ হলো 1 কেজি ভরের দুটি বস্তু যদি পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে, আমি আবার বলছি 1 কেজি ভরের দুটি বস্তু যদি পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে, তারা পরস্পরকে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। আসো, তো এরকমভাবে পৃথিবীও তো আমাদেরকে আকর্ষণ করতেছে। পৃথিবী আমাদেরকে আকর্ষণ করছে না? তাহলে পৃথিবী আমাদেরকে কোন বলে আকর্ষণ করতেছে সেটা আমরা একটু হিসেব করব। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? ধরো এম হলো পৃথিবীর ভর, এম পৃথিবীর ভর। ছোট এম ধরলাম পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ভর। এখন বস্তুরা যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা কি হবে? আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আর যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, আর জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমি উপরের অংশটা মুছে ফেলি। তাহলে পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করতেছে, এফ যদি বল হয় তাহলে বল, আকর্ষণ বল এফ হলে এফ ইকুয়াল টু জি মহাকর্ষীয় ধ্রুবক এম পৃথিবীর ভর, পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ভর ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর স্কোয়ার। এটা আমরা মহাকর্ষ সূত্র থেকে পেয়েছি। এখন বলের সূত্র থেকে আমরা পাই, আমরা লিখতে পারি বল এফ ইকুয়াল টু কি এম জি। এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে জি এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। উভয় পাশে ছোট এম আছে, তাহলে আমরা যদি শুধু জিকে রাখি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। খেয়াল করো, এখানে জি পৃথিবীর ভর, ধ্রুবক জি পৃথিবীর ভর, এম ধ্রুবক, মানে এগুলোর মানের কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর ভর 100 বছর আগে যা ছিল এখনও তাই আছে, 1000 বছর পরও তাই থাকবে, সেজন্য মানটা কি ধ্রুবক। সুতরাং
আমরা লিখতে পারি অভিকর্ষজ ত্বরণ জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। আমরা আগের সমীকরণটার মধ্যে দেখলাম যে যেই বস্তুটাকে নিয়ে আমরা চিন্তা করেছিলাম সেই বস্তুটা এখানে নেই। তার মানে পৃথিবীর আকর্ষণ বলের কারণে কোনো বস্তুর উপরে একটা বল কাজ করে, সেই বলের কারণে একটা অভিকর্ষজ ত্বরণ হয়, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা ত্বরণ হয়। ওই ত্বরণটার মান বের করার জন্যে ওই বস্তুর ভরটা এখানে উপেক্ষিত, এখানে আর প্রয়োজন হয় না। তার মানে মহাকর্ষীয় ধ্রুবক জি এবং পৃথিবীর ভর m ধ্রুবক হওয়ার কারণে এই অভিকর্ষজ ত্বরণটা পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। পৃথিবীর ব্যাসার্ধ, আমরা পৃথিবীটাকে গোলাকার যদিও চিন্তা করি, পৃথিবীটা কিন্তু বাস্তবে পুরোটাই ফুটবলের মতন গোলাকার না। তার মেরু অঞ্চলটা হলো চাপা, মাঝখানটা হলো পাঁপা। তো যার কারণে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম আর বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ হলো বেশি। এর অর্থ হলো মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম হওয়ার কারণে সেখানে অভিকর্ষজ বল এবং অভিকর্ষজ ত্বরণের মান বেশি। আর বিষুবীয় অঞ্চলে পাঁপা হওয়ার কারণে ব্যাসার্ধও বেশি এবং অভিকর্ষ বলের মানও, ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে অভিকর্ষজ বলের মান কম এবং অভিকর্ষজ ত্বরণের মানও কম। তাহলে আজ আমরা এ পর্যন্তই মহাকর্ষ বল নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা যদি বই খুলে দেখো তাহলে এই অধ্যায়ের এই মহাকর্ষীয় বল সম্পর্কে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে বলের আরও কিছু ধারণা, বিশেষ করে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কীভাবে আমরা বল পরিমাপ করব সেটা নিয়ে আলোচনা করব এবং ভরবেগের সংরক্ষণ সূত্র কী সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।